ছাড়বো না। তবে মন তো চাইছে ছুঁড়ে ফেলতে। নিহাল কথাটা ফিসফিসিয়ে নিচু গলায় বলা কথাটা অন্যায় কানে পৌঁছালো কিছুটা। তাতেই সে রেগে মেগে বলে ওঠে, কে বললেন? আবার বলুন। আমার কথা লিমিটেড স্টক, পাথরের মতো ঝুলে থাকবেন। নেয়ালে গমগমে আর গম্ভীর গলা দেওয়া এই চরম বিরক্তি মাখা কথায় অর্ণার যেন হুট করে জ্ঞান ফিরল। সে বুঝতে পারল পড়ে যাওয়া বয়সে স্বয়ং তানজিন রেজওয়ানের নিহালের গলা এমনভাবে শক্ত করে পেঁচিয়ে ধরে আসে যেন মাছ দরিয়ায় ডুবন্ত মানুষ একটুখানি খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায়। চারপাশে পথচারীদের কৌতূহলী দৃষ্টি আর পাশে দাঁড়িয়ে ঢাকার নিশান চোখ কপালে ওঠার দশা দেখে অর্ণা ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে লজ্জায় একদম আরক্ত লাল হয়ে উঠল। সে তড়িঘড়ি করে নিহালের গলা থেকে হাত দুটি সরিয়ে নিতে গেলে কিন্তু বা পায়ে আবার শরীরে ভর পড়তে তীব্র ব্যথায় মুখ দিয়ে করুণ এক আর্তনাদ বেরিয়ে আসলো। আহ, আমার পা! স্যার, সত্যি কি আমি ভর থেকে পারছি না? পাটা বোধহয় ভেঙেই গেছে, না না হয় মুচকে গেছে। কথাটা শেষ করেই অর্ণা ব্যথায় আর সামলাতে না পেরে চোখ দুটো বন্ধ করে নিহালের টি শার্টের বুকের কাজটাই খামচে ধরল। মেয়েটার কাজল কালো দুটো চোখ বেয়ে গড়িয়ে পড়া এ ফোঁটা অচর নিহালের হাতের ওপর এসে পড়ল। নিহাল ভেতরে ভেতরে ভীষণ বিরক্ত হলেও পরিবেশ, পরিস্থিতি আর অন্য করুণ দশা দেখে মেজাজ ঠান্ডা রাখার চেষ্টা করল। সে আর কোনো কথা না বাড়িয়ে নেশার দিকে তাকিয়ে বেশ কড়া কণ্ঠে বলল, নেশা, হেলমেট আর অন্যের ব্যাগটা ধরো, আর স্কুটি রাস্তার পাশে সাইড করে রাখো। নিশা বাথরুমের মতো কথা শুনল। স্কুটি রাস্তার সাইড রেখে সেখানে দাঁড়ালো। এদিকে নিহাল অর্ণাকে ধরে রাস্তার পাশে একটা চায়ের দোকানে থাকা বেঞ্চের উপর বসিয়ে দিল। অর্ণার পায়ের দিকে নজর যেতে বুঝিও স্কুটির বেকায়দা চাপ লেগে জায়গাটা রক্ত জমাট বেঁধে কেমন নীলচে হয়ে উঠেছে। সেই সাথে কিছুটা ছিল ছিল গিয়েছে। অন্য পায়ের দশা থেকে নিহাল নিজের পকেট থেকে ফোন বের করতে করতে বলল, অনেককে কল করছি তোমাকে, এসে নিয়ে যাবে। নিহাল অনেকে কল করবে বলেও অন্না চিৎকার দিয়ে ওঠে, না, ভাইয়াকে কল দিবেন না। অর্ণার এমন প্রতিক্রিয়াতে নিহাল বেশ অবাক হলো। অনেকের নাম্বার বের করেও থেমে যায়। কেন? কী সমস্যা? অর্ণা নেহালের দিকে তাকিয়ে শুকনো ঢোক গরদ্ধকরণ করে বলে, আসলে আমি বাড়ি থেকে বেরিয়েছি ভাইয়া, বা আব্বু কেউ জানে না। আম্মুকে বলেছিলাম মাগরিবের আগে ফিরতে। বলেছিলে বলেছিলে নিহাল হাতের ঘড়ির দিকে এক নজর তাকালো। বাইরের পরিবেশ এখন একদম অন্ধকার। মাগরিব পেরিয়েছে, এখন কি করতে চাও? পান্না অসহায়ত্ব দৃষ্টিতে একবার নেশার মুখটার দিকে তাকালো, তো পরক্ষণে নিহালের গম্ভীর্য মুখের দিকে বিভ্রান্তনে থমকে থাকা কণ্ঠে মিনতি জুড়িয়ে শেষমেশ বলেই ফেলল, মানে আপনি যদি একটু পৌঁছে দিতেন। অর্ণার কথা শোনা মাত্রই নিহাল দু চোখ শক্ত করে বন্ধ করে নিল। বিরক্তি আর ক্লান্তিতে বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। মনে মনে বলল, এই মেয়ে আশেপাশে থাকা মানে তার জন্য কোনো না কোনো ঝামেলা পাকানো। নেহাল বরাবর খেয়াল করেছে অর্ণা আশেপাশে আছে আর কোনো ঝামেলা হয়নি, এটা অসম্ভব। আর যদি ঝামেলা না হয় তার মানে সেইখানে আরও বড় ঝামেলা আছে। অর্ণা যদি একটা বিদ্রোহ হয়তো ঝামেলা হলো তার
কেন্দ্রবিন্দু পরিধি ধরে যত দূরই যাক না কেন, ঘুরে ফিরে ওই কেন্দ্রতেই এসে ঠেকতে হয়। একটু ভেবে নিহাল বলল, তোমাদেরকে চেঞ্জিতে তুলে দিচ্ছি, বাড়ি চলে যাও। আর আমি স্কুটির কথাটা নিহাল যেন পুরো ভুলেই বসেছিল। নিমিষেই তার কপালে ভাঁজগুলো আরও তীব্র হয়ে উঠল। মনে মনে বিরক্তি নিয়ে আড়ালো, ঝামেলা ঝামেলা মহা ঝামেলা। মেয়েটা যে প্রতিটা পদে পদে এভাবে বিড়ম্বনা বাড়াবে তা নিহালের কল্পনার বাইরে ছিল। সে নিজের ডান হাতটা চুলের মধ্যে চালিয়ে দিয়ে ব্যাস করল। তারপর নিজের মেজাজ সংবরণ করে পাশে দাঁড়িয়ে থাকা শান্তশিষ্ট নিশার দিকে তাকালো। ঠান্ডা গলায় ডাকল, মিস নিশা। নিশা তড়িৎ জবাব দিল, ইয়েস স্যার। নিহাল এক নজর অন্যার দেখাতুর মুখের দিকে তাকে নিশাকে জিজ্ঞেস করল, স্কুটি চালাতে পারেন? শখের বসে অন্যার কাছে থেকে মাঝে মধ্যে স্কুটি চালানো শিখেছিল নিশা। কাজটা যে এত দ্রুত এভাবে কাজে লেগে যাবে তা সে ভাবিনি। তাই সে কোনো দিনটা ছাড়াই উপর নিচ মাথা নেড়ে সম্মতি জানল, জি স্যার পারে। গুড। আপনি মিস অর্নার স্কুটি নিয়ে আসুন, আর আমি ওনাকে পৌঁছে দিচ্ছি। নিশা মাথা কাত করে বলল, ঠিক আছে। নিহাল বাইকের দিকে এগিয়ে যেতে চেয়েও থেমে দাঁড়ালো। নিশাকে বলল, মিস অর্ণাকে ধরে নিয়ে আসুন বাইকের কাছে। এদিকে নিশা দ্রুত অর্ণার পাশে এসে তাকে শক্ত করে ধরল। অর্ণা এক পায়ে ভর দিয়ে একটু হেলে পড়ার ভান করতেই নিশা তার কানে কানে ফিস করে উঠল। নিশার চোখে তখন ঘোর সন্দেহ। সত্যি এত ব্যথা পেয়েছিস, নাকি মনে মনে অন্য কোনো ড্যান্ডারাস প্ল্যান আঁকছিস? নিশার সন্দেহজনক প্রশ্ন শুনে অর্ণা আরও চোখে একবার নিহালের দিকে তাকালো। হেলমেটের ভেতর থেকে নিহালের মুখটা দেখা না গেলেও বোঝা যাচ্ছে সে বাইক স্টার্ট দিয়ে সামনের দিকে তাকিয়ে অপেক্ষা করছে। এদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সেই সুবর্ণ সুযোগে অর্ণার ঠোঁটের করে ফুটে উঠল টেক্সটাইলতে দুষ্টুমে হাসি। নিশার কাঁধে ভর রেখে চাপা স্বরে ফিসফিসিয়ে বলল, দেখা তো কিছুটা পেয়েছি রে বোন। তবে ক্লাসে সবার সামনে দাঁড়িয়ে থাকা অপমান আর প্রতিশোধ দিত তো একসাথেই নিতে হবে। বল, এমন সুযোগ কি হাতছাড়া করা যায়? অন্যায় এমন দুঃসাহসী কথা শুনে নিশার চোখটো ছানা বড়া। চোখ দুটো বড় বড় করে অর্ণার দিকে তাকিয়ে চাপা গলায় ধমকে সুর মিলিয়ে বলল, তুই সত্যি পাগল হয়ে গেছিস অর্ণা? তুই যদি কোনোভাবে স্যারের কাছে ধরা পড়ে যাস তখন তোর কি হাল হবে ভেবেছিস? অর্ণা একগাল হেসে হালকা ভাব নিয়ে বলল, ধরা পড়তে যাব কোন দুঃখে? দেখতে পাচ্ছিস না পুরো ফার্স্ট ক্লাস অ্যাক্টিং চলছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই ড্রামা সবে শুরু হলো। দুদিন আর কোনো কথা বাড়িয়ে নিহালের বাইকের কাছে এগিয়ে আসেন। নিশা অর্ণা হাত ধরে রাখলেও সে এক পায়ে ভর দিয়ে বাইকে উঠে বসে। সেই সাথে নিশা অর্ণার হেলমেট এগিয়ে দেয় আর বলে, আমি স্কুটি নিয়ে তোর বাড়িতে আসছি, সাবধানে আসিস। নিশা অর্ণাকে বাইকে উঠিয়ে স্কুটির কাছে চলে যায়। এদিকে অর্ণা বসতেই নিহাল বলে ওঠে, ধরে বসুন। অর্ণা নিহালের কাঁধে বেশ শক্ত করে চেপে বসল। নিহাল লুকিং গ্লাসে একবার নজর বুলিয়ে দেখে নিল নিশা ততক্ষণে স্কুটি স্টার্ট দিয়ে রাস্তার এক পাশ গিয়ে সাবধানে এগোতে শুরু করলো। নিশার স্কুটি খানিকটা দূরত্ব অতিক্রম করতেই
নিহাল ক্লাস ছেড়ে অ্যাক্সিলারেটরের মশক দিল। মুহূর্তেই বাইকটা এক গর্জন ছেড়ে পিচঢালা সড়ক ছিঁড়ে সামনের দিকে ছুটতে শুরু করল। মেয়েটা এত দেরি করছে কেন? কোথায় গিয়েছে এতক্ষণ? মশিউর সাহেব ড্রয়িং রুমের এক প্রান্ত থেকে অপর প্রাণে অনবরত পায়চারি করছেন। তার চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তা আর অস্থিরতার ছাপ। একই প্রশ্ন তিনি গত 10 মিনিটে অত্যন্ত 5 বার বলে ফেলেছেন। সোফায় শান্ত হয়ে বসে স্বামী এই ঘন ঘন পায়চারি দেখেছিলেন আঞ্জুমান বেগম। তিনি একটা নিঃশ্বাস ফেলে স্বামীকে আশ্বস্ত করা সুরে বললেন, আহা, এত ছটফট করছে কেন? বললাম তো নিশা আর অর্ণা দুজন একসাথেই গিয়েছে। এখন দুই বান্ধবী একসাথে হলে একটু আড্ডা গল্প তো জমবেই। মেয়েদের কি সময় খেয়াল থাকে? মশিউর রহমান সাহেব পায়চারি করা থামালেন। কপালে চিন্তার ভাঁজ গম্ভীর করে আঞ্জুমান বেগমের ঠিক সামনের সোফাটায় এসে বসলেন। বিষণ্ণ বিরক্তি গলায় বললেন, আড্ডা দিক, ঘুরে বেড়াক, তাতে তো আর আপত্তি নেই। কিন্তু তাই বলে ফোন রিসিভ করবে না। বাইকে গেছে ভালো কথা, একটা ফোন ধরে বললে কি খুব ক্ষতি হয়ে যায়? অন্তত নিজের কানে আওয়াজটা শুনলে তো বুকটা এত অস্থির লাগে না। স্ত্রীর চোখ এড়ায়নি স্বামীর এই হাকুলতা। বাইরে মানুষের কাছে, এমনকি পর্ণার সামনে মশিউর সাহেব গম্ভীর, রাজভারী আর একরোখা বাবা হলেও ভেতর ভেতর যে তিনি মেয়েটাকে কতটা আঁকড়ে ধরে আসেন তা আঞ্জুমান বেগম ছাড়া আর কেউ ভালো চেনে না। পর্ণার চোখে আড়াল হলেই এই মানুষটা ছোট বাচ্চার মতো ব্যাকুল হয়ে পড়েন। তিনি মিডিয়ে এসে নরম গলায় বললেন, তোমার মেয়ের ফোন সাইলেন্ট করে রাখা অভ্যাসটা তো নতুন নয়, জানুন তো। ব্যাগে হয়তো ফোনটা পড়ে আসে, টের পাচ্ছে না। কথাটা শুনে মশিউর সাহেবের বিরক্তি যেন আরও এক ধাপ বেড়ে গেল। তিনি হাতের ইশারায় বিরক্তি প্রকাশ করে বললেন, আজকালকার ছেলেমেয়েদের এটাই তো সবচেয়ে বড় সমস্যা। ফোনে ডজন ডজন রিংটোন ডাউনলোড করে রাখবে, গান বাজাবে, কিন্তু আসল দরকারের সময় ফোন থাকবে সাইলেন্ট। কল আসবে, বাজবে, মানুষ শান্ত হবে। তা না, ফোন সাইলেন্ট করে রেখে দুনিয়ার শুদ্ধ মানুষকে দুশ্চিন্তায় ফেলবে। তুমি বসো, আমি চা নিয়ে আসি। আঞ্জুমান বেগম মশিউর রহমান সাহেবকে সেখানে রেখে এগিয়ে গেলেন চা বানাতে। দুশ্চিন্তার সময় চা পানের বদাভ্যাস আছে লোকটার, সেটা তিনি ভালো মতোই জানেন। তাই তো দ্রুত সেই কাজে মনোনিবেশ করলেন। অর্ণা বাড়ির মূল ফটক পেরিয়ে সোজা সদর দরজার সামনে এসে বাইক থামায় নিহাল। বাইক থামতেই অর্ণার দিকে ঘাড় ঘুরিয়ে বলে, নেমে দাঁড়াও। নিহালের কথা শুনে অর্ণা কপাল খুঁজকে তার দিকে বিরক্তি হয়ে তাকায়। সে পায়ের ব্যথায় দাঁড়াতে পারছে না, গোড়ালি ফুলেছে কিঞ্চিত, আর এই লোক বলছে তাকে নেমে দাঁড়াতে। মশকরা, মশকরা, কী ধরনের মশকরা এটা? অর্ণা বেশ প্রাক দেখিয়ে বলল, আমার পায়ে ব্যথা যেটা ভুলে গিয়েছেন সেটা রোজ বাদাম খাবেন, দেখবেন স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। এসব উপদেশ নিজের জীবনে কাজে লাগান মিস অর্ণা। এখন আমার হাত ধরে ডান পায়ে ভর দিয়ে দাঁড়ান, তারপর আমি নেমে ধরছি। কথাটা বলে অর্ণার দিকে হাত বাড়িয়ে দেয়। নিহালের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকাইতো, আবার নিহালের দিকে।
হাত বাড়িয়ে নিহালের হাতের উপর রেখে নেমে দাঁড়ায়। অর্ণা হাত ধরে রেখে নিহাল নিজেও নেমে দাঁড়ায়। অর্ণা এর পায়ে ব্যালেন্স রাখতে না পেরে নিহালের হাতটা সম্পূর্ণ জড়িয়ে ধরে। আমি দাঁড়াতে পারছি না, একটু ভালো করে ধরুন। অর্ণার কথায় নিহাল কোনো জবাব না দিয়ে, কোনো রকম প্রতিক্রিয়া না করেই অর্ণাকে কোলে তুলে নেয়। আজকিমিক মিয়ালে এহেন কাজে অর্ণা মুখ কিঞ্চিত ফাঁকা হয়ে যায়। বিস্ময়ের চরম সীমানায় উঠলে যেমন মানুষের বাক শক্তির লোপ পায়, ঠিক যেন তার সেই অবস্থা হয়েছে। অর্ণাকে সেভাবে কোলে নিয়ে মূল দরজার দিকে এগিয়ে যায়। সেই সময় নিচু স্বরে বলে, যতটা দেখাচ্ছেন বলছেন, আসলে কি ততটা ব্যথা পেয়েছেন? মিস নিয়ালে হুট করে ওঠা প্রশ্নের অর্ণা বুকের ভেতরটা ছেঁড়া করে উঠল। নিয়ালের গভীর চোখ দুটো সরাসরি তার চোখের দিকে নিবন্ধ। অর্ণা পলকের জন্য থতমত খেয়ে গেল, তবে সামনে নিতেও খুব বেশি সময় লাগলো না। সে চট করে নিজের থুতনিটা একটু উঁচিয়ে চোখ দুটো নির্দোষ বাচ্চাদের মতো নিষ্পাপ বানিয়ে বলল, আপনি কি মনে করেছেন আমি নাটক করছি স্যার? নিজের পায়ে আঘাত পেয়ে কি কেউ ইচ্ছা করে এভাবে কষ্ট পায়? আপনার তাই মনে হলে নামিয়ে দিন। নিহাল অর্ণার কথায় কোনো মন্তব্য করল না। তার গম্ভীর মুখে কোনো অনুভূতি রেখা ফুটল না। এই মেয়ের সাথে কথা বলা মানে আরও 100টা কথা শোনা। তার থেকে নিরাপদ হচ্ছে চুপ থাকা। কলিং বেলের কাছে যে অর্ণাকে বলল, হাতে তো ব্যথা নেই। কলিং বেলটা দিন। নিয়ালের খোঁচা দেওয়া কথা শুনে অর্ণা কপাল ফুঁসকে চোখ ছোট ছোট করে তাকালো। কথা তো কম বলে লোকটা, তবে যেটুকু বলে যেন কাটা গায়ে নুনের ছিটে পড়া। অর্ণা এক হাত বাড়িয়ে কলিং বেলটা চেপে দিল। কলিং বেলের আওয়াজ পেতেই মশিউর রহমান সাহেব সচেতন হলেন। এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ালেন। দ্রুত পায়ে এগিয়ে সে দরজা খুলে দিলেন। মশিউর সাহেব দরজা খুলতেই সামনের দৃশ্য দেখে তাজ্জব হয়ে গেলেন। চোখের সামনে নিজের বন্ধু ছেলে নিহালকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি যতটা না অবাক হলেন, তার চেয়েও বেশি চমকালেন যখন দেখলেন নিহালের কোণে তারই মেয়ে অর্ণা। একে নিহাল, তুমি আর অর্ণা, কি হয়েছে? মশিউর সাহেবের কণ্ঠে শুনে কিচেন থেকে আঞ্জুমান বেগমও ছুটে এলেন। দরজায় অর্ণাকে নিহালের কোণে এভাবে থাকতে দেখে আঞ্জুমান বেগমও হাত দিয়ে মুখ চেপে ধরলেন। আল্লাহ! অর্ণা, কি হয়েছে রে তোর? অর্ণা নিহালের কোণে ঝুলন্ত অবস্থায় বলল, হালকার উপর লাইট করে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আম্মু। গুরুত্বপূর্ণ সময়ে মেয়ের এমন রসিকতায় মশিউর রহমান সাহেবের মাথা গরম হয়ে গেল। ধমকে উঠলেন তিনি। সিরিয়াস বিষয় নিয়েও তো বস করা। বাবা মেয়ের বকাবকির মধ্যে নিহাল বলে ওঠে, আঙ্কেল, অন্নাকে আগে বসিয়ে দেই। মশিউর রহমান সাহেব দরজা থেকে সরে দাঁড়ালেন, বললেন, হ্যাঁ বাবা, এর ভিতরে আসো। ওকে বসিয়ে দাও সোফায়। নিহাল দ্রুত কদমে এগিয়ে গেল ঘরের ভেতরে। এই যে এসে সোফার উপরে সব খুব সাবধানে অরণ্যাকে বসিয়ে দিল আঞ্জুমান। বেগম সিকে এসে পড়তেন মেয়ের পাশে মাথায় গায়ে হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, অ্যাক্সিডেন্ট কিভাবে করলে? কি হয়েছে? নিশা কোথায়? অর্ণা উত্তর দেওয়ার সুযোগ পেল না। তার পূর্বেই মশিউর রহমান সাহেব রাগান্বিত গলায় বলে উঠলেন, বলেছিলাম আঞ্জুমান কোনো বিপদ হয়েছে, দেখলে
আমার কথা মিলল। মশিউর রহমান সাহেব এমনিতেই অত্যন্ত চিন্তিত ছিলেন, তার উপরে অনার এই অবস্থা থেকে তার মাথায় যেন কাজ করছে না। এদিকে যেমন রাগ হচ্ছে, ঠিক তেমনই মেয়ের কষ্ট দেখে কষ্ট হচ্ছে। তবে কষ্ট প্রকাশ না করে তার মধ্য থেকে বরাবরই রাগটাই প্রকাশিত হয়। মশিউর রহমান সাহেব আরও কিছু বলে বকা দিতে চাচ্ছিলেন, কিন্তু তার পূর্বে নেহার থেকে নামিয়ে থামিয়ে দিয়ে বলে, আঙ্কেল, অন্য কোনো দোষ নেই, আমি সাইড দিতে পারিনি বলে ধাক্কাটা লাগলো। ওকে বকাঝকা করবেন না। নেলে এমন রূপ বদল দেখে অর্ণা চমকে তাকালো তার দিকে। মনে মনে বলল, বহুরূপী, বহুরূপী, বহুরূপী। এত দ্রুত তো গিরগিটিরাও বদলায় না। অথচ ইনি তো সম্পূর্ণ চক্ষুদান বদলে নিল একটি পলকে। নেহালের মুখ থেকে আচমকে এমন সাফাই শুনে পুরো ঘর জুড়ে মুহূর্তের জন্য এক অদ্ভুত নীরবতা নেমে এলো। যে লোকটা কয়েক মিনিট আগেও অন্যার ওপর বিরক্তি শেষ করেছিল, সেই কিনা এখন একদম দেবদূতের মতো নিজের ঘাড়ে সব দোষ টেনে নিয়ে অর্ণাকে রক্ষা করছে। মশিউর সাহেব খানিকটা থমকে গিয়ে নেহালের দিকে তাকালেন। তার ভেতরে চড়ে যাওয়া রাগে পারকটা নেহালের শান্ত আর দায়িত্বশীল ভঙ্গির সামনে সেই নিমিষেই নরম হয়ে গেল। একটু থেমে নিঃশ্বাস ছেড়ে বললেন, তুমি তুমি অহেতুক নিজের ওপর দোষ নিচ্ছ নেহাল। আমি তো চিনি আমার মেয়েকে। নিশ্চয় ও রাস্তা পার হওয়ার সময় কোনো পাগলামি করছিল। একদমই না আঙ্কেল। নেহাল সোজা হয়ে দাঁড়িয়ে মশিউর রহমান সাহেবের দিকে তাকিয়ে বলল, গাড়ির স্পিডটা একটু বেশি ছিল। ভাগ্য ভালো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, শুধু পাটা মোচড় খেয়েছে আর একটু ছিলে গিয়েছে। তবে তুই একদিন একটু বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে। সোফায় বসে থাকা অর্ণা তখন চোখ দুটো গোল গোল করে নেহালের দিকে তাকিয়ে আসে। তার মাথা কাজ করছে না। মনে মনে সে তোলপাড় তুলে ফেলল। এই লোকটা কি মানুষ নাকি ছদ্মবেশী কোনো গিরিকিটি? দরজার বাইরে একটা কথা আর ভেতরে এসে পুরো টোন চেঞ্জ। আব্বুর সামনে এমন ধোয়া তুলসী পাতা সাজছে যেন পৃথিবীতে ওর চেয়ে ভালো ছেলে আর দুটো নেই। ঠিক তখনই দরজায় এসে হাজির হলো নিশা, হাতে অন্যার ব্যাগ আর স্কুটির চাবি। কুক দিয়ে আঞ্জুমান বেগম তাকে ব্যস্ত হয়ে প্রশ্ন করলেন, নিশা, তোরা কোথায় ছিলে? বলতো, তুই ঠিক আছিস তো? নিশা সাবধানে স্কুটির চাবিটা টি টেবিলে রেখে এক গাল হেসে বলল, আন্টি, আমি ঠিক আছি। সামান্য লেগেছে, তবে অন্যার বেশি ব্যথা লেগেছে। ওর দিকে খেয়াল রাখবেন। আমি এখন আসি। আঞ্জুমান বেগম চিন্তিত গলায় নিশাকে বললেন, সাবধানে যা, দেখে শুনে যাস। নিশা তাদের দেখে বিদায় নিয়ে তড়িঘড়ি বেরিয়ে যায়। এখানে যত টাকা হবে ততই প্রশ্ন হবে। নেহাল দরজার দিকে দুই এক পা এগিয়ে গিয়ে আঞ্জুমান বেগম আর মশিউর সাহেবের দিকে তাকালো। মুখে সেই চেনা কোনো অনুভূতিহীন গম্ভীর ছাপ। আঙ্কেল, অর্ণাকে একটু বরফ শেক দিয়ে দেবেন। আমি তাহলে আসি। নেহালে চলে যাওয়ার কথা শুনে আঞ্জুমান বেগম অনুরোধ করে বললেন, আরে নেহাল, একটু বস না বাবা, চা খেয়ে যাও। অত্যন্ত আজ থাক আন্টি, আরেকদিন আসবো, দরকারি একটা কাজে বের হয়ে হব। নেহাল চলে যেতে যেই দুই পা এগিয়ে অন্যার সামনে এগিয়ে এলো। নেহাল নিচু ভারী গলায় বলে উঠল,
ভালো হয়ে উঠুন দ্রুত মিস অর্ণা। আসল খেলা তো এখনো বাকি। এতটুকু নিচু গলায় বলে এবার একটু জোরে জোরে করে বলে উঠল, কলেজে কিছুদিন আসতে হবে না, বাড়িতে রেস্ট নিন, পড়াশোনা করুন। ওকে। কথাটা বলে নিহাল এক মুহূর্ত না দাঁড়িয়ে মশিউর রহমান সাহেবেও আঞ্জুমান বেগমের থেকে বিদায় নিয়ে সোজা বেরিয়ে গেল। দরজার বাইরে করিডোর ধরে তার অবয়বটা আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো, কিন্তু ঘরের ভেতর সোফায় বসে থাকা অন্যার গায়ের পশম তখন খাড়া হয়ে গেছে। লোকটা আসল খেলা বলতে ঠিক কি বোঝাতে চাইলো সে কি তবে অন্যার এই মিথ্য ব্যথার অভিনয়টা পুরোপুরি ধরে ফেলেছে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার গল্প যা অন্যের কল্পনার বাইরে। অন্য চোপাই কুশনটা শক্ত করে আঁকড়ে ধরে দরজা খালি পথটার দিকে তাকিয়ে রইল। বুকের ভেতরে অস্বাভাবিক দ্রুত গতিতে হাতুড়ি পিটতে শুরু করেছে তার। একটা কথা সে সুনিশ্চিতভাবে বুঝে গেল, এই লোকটার কাছে নিজেকে আড়াল করা যতটা সহজ ভাবছিল, পরিস্থিতি আসলে তার চেয়ে হাজার গুণ বেশি ভয়ঙ্কর হতে চলেছে। কিরে পরের ওড়না, তুই নাকি ল্যাংড়া আমের মতো ঘোরাঘুরি খাচ্ছিস শুনলাম। গ্রুপ কলে নাবিলে হাস্যজনক কথাটা ভেসে আসতেই অন্যার চোখ মুখে ভঙ্গি পরিবর্তন হলো, সেই সাথে মেজাজটা বিগড়ে গেল। তেতে উঠল অর্ণা। গড়াগড়ি তো খালো তোর ভাই, মানে দুনিয়াতে এত বাইক চালানো ছেলে থাকতে তোর ভাইয়ের বাইকের সামনে পুরি। নাবিল সেই সময় বেশ ভাব নিয়েই বলে উঠল, ভাগ্য ভাগ্য বুঝলি, তুই ভাগ্য করে আমার ভাই বাইকের সাথে ধাক্কা খেলি, সেই কারণেই তোকে হয়তো বাড়িতে পৌঁছে দিল, সযত্নে বাইকে পৌঁছে দিল। অন্য কোনো বাইক হলেও দিত, বেশি ভাত নিয়েন না। নাবিল, অর্ণা আর নিশা তিনজনে হোয়াটসঅ্যাপ অডিও কলে অর্ণাকে নিহাল পৌঁছে দেওয়ার পরে আঞ্জুমান বেগম অর্ণাকে নিয়ে তার নিজের ঘরে নিয়ে আসেন। বর্ণার গেন চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিলে তার পায়ে কমে ছিলে যাওয়া জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে অ্যান্টিসেপ্টিক দিয়ে দেন। আঞ্জুমান বেগম আপাতত সে তার ঘরে রেস্ট নিচ্ছে। বসে থেকে ভাবছিল কোনো মুভি দেখা যায় কি না। সেই সময় নাবিলে গ্রুপ কল, তাদের তিনজনকে নিয়ে তাদের গ্রুপ। নাবিল অন্যের কথার মাঝে নিশা ফট করে বলল, নাবিল, তুই নিয়ে ছাড়, মানে তোর ভাইয়ের এক বাড়িতে থাকিস? কিরে এমন গোমরা মুখে রাগে খিটখিটে নিশার কথার সাথে তাল মিলিয়ে অর্ণা বলে উঠল, খালবিল, আমি এটা জানতে চাই, থাকিস কিভাবে? আঙ্কেল আন্টি তোরই সবাই তো একই রকম, কিন্তু এই নেই হাল নেহাল ছাটা থেকে এমন এলিয়েন মার্কা মেজাজ নিয়ে সম্পূর্ণ হলো রে। বর্ণা এবং নিশা নিহালের কথা শুনে নাবিল স্পিকারে থাকা কলে ভলিউম কমিয়ে দিয়ে বলে, আস্তে চিল্লাবি, তোরা কি আমার প্রাণটা নেওয়ার ধান্দা করছিস? মুখ সামলে কথা বল। তোরা তো নিশ্চিন্তে নিজের ঘরে বসে আছিস, আমার পাশের রুমেই কিন্তু ভাইয়া আছে। শুনতে পেলে তোদের সাইজ করার আগে আমার হাল বেহাল করে ছাড়বে লেহালেওয়া। তুই সাউন্ড কমিয়ে না দিয়েই মাইক বাজাচ্ছিস কেন? দিয়েছি কমিয়ে, এবার বল। আমি কি বলবো? বলবি তুই তো তুই। নাবিল তখন বলে ওঠে, ও হ্যাঁ, ভাইয়া বারবার ওই রকমই শান্ত নিজের মতো থাকতে পছন্দ করে। ওই ইন্টেজভার্ট আর কি। ভাইয়ের বন্ধু সংখ্যা এই কারণেই মাত্র 2। আর কিভাবে থাকি?
ভাইয়া তো ইন্টারের পর বিদেশে ছিল, পরে টরে দেশে এসে হঠাৎ কি মনে হলো এনটিআরসি এনটিআরসি এক্সাম দিয়ে সোজা আমাদের কলেজে কমিস্টিক টিচার হয়ে ঢুকে পড়ল। সত্যি বলতে একই বাড়িতে থেকেও সারাদিনে ভাইয়ের সাথে আমার দুই একবারও বেশি দেখা বা কথা কিছুই হয় না। নাবিলের এই দীর্ঘ বিবরণ বেশ মন দিয়ে শুনল অর্ণা আর নিশা। কথা শেষ হতেই অর্ণা একটা চওড়া হাই তুলে চরম বিরক্তি নিয়ে বলল, চিন্তা কর, বিদেশ থেকে অত বড় ডিগ্রি বাড়িয়ে এসে নাকি আবার আমাদের মতো উচ্চ মাধ্যমিকের বাচ্চাদের রসায়ন পড়ায়। তাও যদি লোকটা ভেতরে একটু রসকস থাকতো। তোর ভাই বিদেশে কিসের ওপর পড়াশোনা করছিল রে? ফার্মেসি। নাবিল সোজা উত্তর দিল। শুনে নিশা ড্রামিক স্টাইল চিৎকার করে উঠল, ওরে বাবারে, তাহলে তো বিরাট ড্যান্ডারাস সিনে। কিসের ড্যান্ডারাস? নাবিল আর অর্ণা দুজন একসাথে কৌতূহলী হয়ে প্রশ্ন করে উঠল। নিশা তখন চরম রহস্যময় ভাবুক গলায় ফিসফিস করে বলল, চিন্তা করে দেখ, সামনে কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল বা যে কোনো ক্লাসে আমরা যদি একটু শয়তানি করি, কেমিক্যাল বা ভুলভাল ওষুধ বানিয়ে আমাদের খাইয়ে দেবে না? আর কোনো গ্যারান্টি আছে? কথাটা শুনে অর্ণা আর নাবিল দুজনেই এক মুহূর্ত চুপ হয়ে গেল। মনে মনে স্বীকার করতেই হলো, শয়তানটার কথায় আসলে যথেষ্ট যুক্তি। শয়তানটার কথায় আসলে যথেষ্ট যুক্তি আছে। জুরাইন সিলেট থেকে ফিরলে কবে? জুরাইন বেগম সাথে আনা ডেক থেকে চা পাতা সহ আরও অনেক কিছু বের করেছিলেন। নিজাম সাহেবের প্রশ্ন শুনে তার হাত থামল। নিজাম সাহেবের ছোট বোন জুরাইন রেজওয়ান ভাইয়ের প্রশ্ন শুনে এক গাল হেসে বললেন, গতকাল ফিরেছি ভাইজান। দেখো, তুমি চা খেয়ে পছন্দ করো, তুমি চা খেতে পছন্দ করো বলে জেসি নিজে মনে করে কত রকমের চা এনেছে। জুরাইন বেগমের কথা শুনেও নিজাম সাহেবের মুখভঙ্গি একই রকম আছে। সে নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, সে ভালো কথা। সেলিমের কি খবর? ব্যবসাপাতি ভালো চলছে তো? যে ভাইজান চলছে। জুরাইন বেগমের পাশে বসে আছে তার একমাত্র মেয়ে জেসিকা তাহমিদ জেসি। নাবিলের সমবয়সী, তবে জেসি অত্যাধুনিক মেয়ে। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়াতেই উগ্র মডার্ন স্বভাবের, যদিও মামা বাড়ি অর্থাৎ কল্প কুটির নিবাস। এ আসার সময় তার পোশাক আশাকে বেশ বদল আসে, তবে চুলের আবু ঘাসে করা গোলাপি রং তো ঢাকা সম্ভব হয় না। দেশির স্বভাব আচার আচরণ সম্পর্কে বেশ ভালোভাবে অবহিত নিজাম সাহেব। সেই কারণে তিনি তাকে বিশেষ পছন্দ করেন না। বড়দের আলাপের মাঝে জেসি জিজ্ঞাসা করল, মামি, নাবিল কোথায়? কতদিন কলেজে যায় না? হয়নি তো এই কারণে একটু দেখে নিতাম কী কী করিয়েছে। জেসির প্রশ্ন শুনে আফরোজা বেগম বললেন, নাবিল ওর ঘরে আছে। আফরোজা বেগমের কথা শুনে জেসি বসা থেকে উঠে দাঁড়ালো, বলল, তাহলে আমি একই ঘরে আসি, ছবি একটু ঘুরে আসি, ছবি তুলে নিয়ে আসি নোটসের। ঠিক আছে, যাও। জেসি এগিয়ে গেল সিঁড়ির কাছে। জেসি সিঁড়ি দিয়ে উঠতেই জুয়ান বেগম বলে উঠল, ভাইজান, তোমাকে যে একটা বিষয় বলেছিলাম সেটা কি কিছু ভেবেছ? অনেক বিষয় তো বলিস, এখন ঠিক কোনো বিষয় ভাবার কথা বলছিস? জুরাইন বেগম এক নজর আফরোজা বেগমের দিকে দেখে নিয়ে বলল, জেসির সাথে আমাদের নিহালের কথা শেষ হওয়ার আগেই থেমে গেল জুরাইন।
জুরাইন বেগমের গেল আওয়াজ। নিজাম সাহেব হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিলেন গমগমে গম্ভীর গলায়। বলেন, জুরাইন, আজকে শেষবারের মতো বলছি, এরকম সম্পর্ক করে দেওয়া সম্ভব নয়। দ্বিতীয়, কোনোদিন এসব কথা আমার সামনে বলবি না। আর যদি মনে হয় বলবি, তাহলে বলে রাখি, আমার সাথে কথা বলার বা এই বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই। জুরাইন বেগম জুরাইন বেগম থমকালেন, ভয় পেলেন, কারণ তিনি তার বড় ভাইকে যথেষ্ট ভয় করেন। শুধুমাত্র মেয়ে জেসি ও তার বাবা সেলিমের জোড়াজুড়িতে সে প্রস্তাব দিতে বাধ্য হয়েছে। না হলে তিনি নিজেও বেশ ভালো করেই জানেন জেসি কোনোভাবেই নেয়ালের যোগ্য না। জুরাইন বেগম ঘাড় ঘুরিয়ে সিঁড়ির দিকে দেখলেন জেসি উপরে উঠেছে। মনে মনে শুধু বললেন, নেহালের ঘরে যাস না জেসি। নিজের সাথে আমার মান সম্মান যেটুকু বেঁচে আছে নষ্ট করিস না। কল্পকুটির নিবাস আধুনিক ট্রিপ্লেক্স বাড়ি নেড়ে পছন্দ মতো নিজাম সাহেব পুরাতন নিবাস ভেঙে এ আধুনিক সজ্জায় সজ্জিত করেছেন। ট্রিপ্লেক্স বাড়ি দোতলায় তাদের প্রত্যেকের ব্যক্তিগত বেডরুম এবং তৃতীয় তলাটায় অর্ধেকাংশ নিহালে। সেটুকুতে সে ছাড়া কারো যাওয়া অনুমতি নেই। সে নিজেই ঘরটা সবটা গোছায়, পরিষ্কার রাখে। জেসি সোজা দোতলায় উঠে আসে। নাবেলে ঘর পার করে নেহালে বেডরুম। সে নাবেলে বেডরুমের সামনে দিয়ে সোজা নেহালের রুমে দিকে এগিয়ে যায়। নাবিল ও ফোনে তখনও অর্ণানিসার সাথে কথা বলতে ব্যস্ত। জেসি অনুমতির তোয়াক্কা না করে সোজা নেহালের রুমে ঢুকে পড়ে। নেহাল সেই সময় স্টাডি টেবিলে বসে নিজের মতো ল্যাপটপে কিছু কাজ করছিল। জেসি নিঃশব্দে রুমে ঢুকেও নেহালের সকল ইন্দ্রিয় অত্যন্ত সচেতনভাবে জানান দিল অনাকাঙ্ক্ষিত কারো উপস্থিতি। চোখ থেকে নিমলেস ঝকঝকে ব্লুকাচ লেন্স এর চশমা খুলে টেবিলের উপর রেখে ঘুরে তাকালো। দরজার দিকে তাকাতেই দেখতে পেল জেসি এসে দাঁড়িয়েছে। জেসিকে দেখে নিয়ালের কপালে মাঝে কয়েক স্তরে ভাঁজ পড়ে। জেসির দিকে থেকে দৃষ্টি সরে বিরক্ত করায় প্রশ্ন করল, উইদাউট পারমিশন আমার রুমে এসেছিস কেন? নিয়ালে বিরক্তিতে পাত্তানা দিয়ে জেসি এগিয়ে এসে দাঁড়ালো নিয়ালের পাশে। গায়ে গা ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা করলো, তবে নিহাল ঘর সামান্য নড়াতে জেসি দূরত্ব রেখে দাঁড়ালো। হাসর জল মুখে পড়ল। নিজের মানুষের রুমে ঢুকতে অনুমতি লাগে, আর এমনিতেও কিছুদিন পরে হয়তো এটা আমার রুম হবে। হোয়াট রাবিশ! মামা রাজি হলে তো তোমার সাথে আমার বিয়ে হবে, তাই না বলো? সেটা ভেবে বললাম। নিহাল বসা থেকে উঠে দাঁড়ালো, জেসির মুখোমুখি দাঁড়ালো। চোখে চোখে মুখে একরাশ বিরক্তি উপসে পড়ছে, যেন ট্রাউজারে পকেটে হাত গুজে দেখে বলল, বিয়েটা আমি করব নাকি তোমার মামা করবে? জেসি নিয়ালের দিকে দৃষ্টি রেখে বলল, তুমি করবে। তোমার জন্য কত ভালো ভালো কলেজ রেখে তুমি যে কলেজে আসো, সেখানে এসে বলতে হলাম, বোঝে না তুমি এগুলো? জেসির কথা মেজাজ ঠিক রাখতে পারল না নিহাল। এমনিতেও সে জেসিকে একেবারেই পছন্দ করে না। তার ওপর মস্তিষ্কের প্রতি নিউরনে যেন ক্রোধ ছড়িয়ে পড়ছে। এই মুহূর্তেই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাবে। নিহালের বাজখায় গর্জনে বয়ে আড়ষ্ট হয়ে কেঁপে উঠল জেসি। মেরুদণ্ড বেয়ে যেন শীতল এক স্রোতে নেমে গেল তার। তবুও আবদ্ধ মনকে শাসন করতে না পেরে কাঁপা কাঁপা পায়ে সে এগিয়ে গেল নিহালের দিকে।
দু হাতে নিহালে এক হাত শক্ত করে আঁকড়ে ধরে আর্তনাদ করে উঠল, বিশ্বাস করো ভাইয়া, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই থাকবো, সব করব। প্লিজ আমাকে এভাবে দূরে সরিয়ে দিও না। আমি তোমাকে জেসির অসম্পূর্ণ বাক্যটা মুখে রয়ে গেল। চোখের পলক ফেলার আগে সশব্দে তার গালে আছড়ে পড়ল নিহালের শক্ত হাতের চর। নিহাল এক তীব্র ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিতেই ভারসাম্য হারিয়ে মেঝেতে ছিটকে পড়ল জেসি। নিহালের আঘাতের তীব্রতা এতটাই যে জেসির ডান গালের মুহূর্তে স্পষ্ট হয়ে উঠেছে 5 আঙুলের লাল ছাপ। মনে হচ্ছে যেন চামড়া ভেদ করে এখনই রক্ত বেরিয়ে আসবে। গালের তীক্ষ্ণ ব্যথায় মেঝেতে লুটিয়ে পড়ে ডুকরো কেঁদে উঠল সে। এদিকে নিহালের ক্রোধ যেন দাবান্নের মতো ফুটছে। রাগে কপালের দুপাশে রগগুলো দপদপ করছে, চল শক্ত হয়ে আসে। রক্তবর্ণ চোখে জেসির দিকে আঙুল তাক করে সে রাগে হিসিয়ে করে উঠল, নির্লজ্জতার সব সীমানা পার করে ফেলেছিস তুই, এখনই বেড়ে যা এই বাড়ি থেকে। আর কোনোদিন যেন এই বাড়িতে তোর পা না পড়ে। নিহালের সেই গর্জনের প্রতিধ্বনি দোতলার গঞ্জি পেরিয়ে সোজা নিচের ড্রয়িং রুমে এসে আছড়ে পড়ল। আজকিমিক এই চিৎকারে নিহালের বাবা নিজাম সাহেব, আফরোজা বেগম এবং জেসির মা জুরাইন বেগম তিনজনই উষ্ণ কণ্ঠায় একে অপরের দিকে তাকালেন। নিজাম সাহেবের কপালে চিন্তার ভাঁজ আরও গাঢ় হলো। সোফা থেকে দ্রুত উঠে দাঁড়িয়ে সিঁড়ির দিকে পা বাড়ালেন তিনি। তড়িঘড়ি করে ওপরে উঠতে উঠতেই থমথমে গলায় জুরাইন বেগমকে উদ্দেশ্য করে বলে উঠলেন, জুরাইন, আজ কিন্তু তোর মেয়েকে বাঁচানোর দায়ভার আমার নয়। আমি তোদেরকে বারবার নিষেধ করেছিলাম। বড় ভাইয়ের এখন কথায় জুরাইন বেগম আতঙ্কিত হলেন। মেয়েটাকে নিষেধ করা সত্ত্বেও সে নিহালের কাছে গিয়েছে। জুরাইন বেগম আফরোজা বেগমের হাত ধরে বলেন, ভাবি, বিশ্বাস করো, আমি জেসিকে নিষেধ করেছিলাম। তুমি ভাইজানকে বলো নিহালকে যেন সামলায়। আফরোজা বেগম জুরাইনের হাত ধরে সিঁড়ি দুয়েক এগোতে এগোতে বললেন, আগে চলো যে দেখি তোমাকে তোমার ভাই আমি কতবার বলেছি, তবুও যাকগে, চলো। জুরাইন বেগম ও আফরোজা বেগমের দুজনেই এগিয়ে গেল দোতলায় নিহালের ঘরের দিকে। এদিকে নিহালের পাশের ঘরে থাকা নাবিন নিজেও ভয় পেয়ে ওঠে। তার গলার আওয়াজ পেয়ে ভাইয়ের চিৎকারে সে অন্য কল না কেটে হাতে ফোনে নিয়ে চলে আসে। নিহালের ঘরে ততক্ষণে নিজাম সাহেব এসে দরজায় দাঁড়িয়ে আসেন। জেসিকে মেঝেতে পড়ে থাকতে দেখে নাবিল অস্পষ্ট স্বরে বলে উঠল, এই জেসিকা, জঞ্জল কই থেকে উড়ে এসে মেঝেতে পড়ল। নিজাম সাহেব পাশে দাঁড়িয়ে থাকায় নাবিলের বলা কথাটা শুনলেন, তবে তিনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তিনি তো তাকিয়ে আছে তার বড় পুত্র নিজামের দিকে। ধীরে পায়ে ঘরে ঢুকলেন নিজাম সাহেব। তার পিছু পিছু হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছালেন আফরোজা বেগম ও জুরাইন বেগম। ঘরের ভেতরে দৃশ্য দেখে জুরাইন বেগমের যেন বুকের ভেতরটা ধক করে উঠল। তার মেয়ে মেঝেতে পড়ে এক হাতে গাল চেপে ফুফিয়ে কাঁদছে, আর উল্টোটার দিকে নিহাল তখনও যেন এক জ্বলন্ত অগ্নিগিরির মতো
দাঁড়িয়ে আছে আর হচ্ছেন। তার শ্বাস প্রশ্বাস তীব্র, চোখদুটো রক্তবর্ণ, কপালে আর গলায় রগগুলো রাগের কারণে স্পষ্ট ফুটি বের হয়ে আসে। মেয়েদের দিকে তাকিয়ে জুরাইন বেগম চিৎকার করে উঠলেন, জেসি, কি হয়েছে রে তোর? মেয়েকে তোলার জন্য জুরাইন বেগম এক পা এগোতেই নিজাম সাহেবের গমগমে কণ্ঠ থমকে দিল পুরো ঘরকে। জুরাইন, ওখানে দাঁড়িয়ে থাক, এক পাও সামনে বাড়াবি না। নিজাম সাহেবের গম্ভীর আদেশে জুরাইন বেগম ভয়ে সেখানে দাঁড়িয়ে পড়লেন। আফরোজা বেগম দ্রুত এগিয়ে গিয়ে নিয়ালের পাশে দাঁড়ালেন। ছেলের কাঁধে হাত রেখে নরম গলায় বললেন, নিহান। নিয়াল বাবা শান্ত হ, কি হয়েছে বলতো আমাকে। মায়ের স্পর্শ পেয়ে মিয়াল চোয়াল আরও শক্ত করল, তবে মায়ের বেলায় আর নিজেকে সংযত করল। নিহাল নিজাম সাহেবের দিকে চেয়ে রাগান্বিত গলায় বলল, বাবা, আপনার বোন আর ভাগ্নিকে এই মুহূর্তেই আমার চোখের সামনে থেকে যেতে বলুন। এরা যদি আর এক সেকেন্ড আমার সামনে থাকে তবে এর পরিণতি খুব খারাপ হবে। গালে হাত দিয়ে দুকুরে কেঁদে উঠল জেসি। মামা, দেখো ভাইয়া আমাকে কিভাবে মারল। আমি তো শুধু চুপ কর তুই, গর্জে উঠলেন নিজাম সাহেব নিজেই। জেসির দিকে তাকিয়ে তার চোখেও তখন চরম বিরক্তি। তিনি জুরাইন বেগমের দিকে ফিরে থমথমে গলায় বললেন, জুরাইন, তোকে নিচে বসে কি বলেছিলাম মনে আছে? তোদের উগ্রতার আস্পর্ধা যে কথাটা বেড়েছে তা আজ আবার প্রমাণ করলে। তোর মেয়ে কোন সাহসে এই ঘরে ঢোকার স্পর্ধা দেখিয়েছে। জুরাইন বেগম কেঁদে ফেলে বললেন, ভাইজান, কত ছোট মানুষ, ভুল করে ফেলেছে ছোট মানুষ। এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। নিহাল পকেট থেকে হাত বের করে দরজা থেকে আঙ্গুল তুলে বলল, 19-20 বছরের একটা মেয়ে নিজের মামাতো ভাইয়ের ঘরে কোনো পারমিশন ছাড়া ঢুকে গায়ে পড়ে কথা বলে, বেহায়াপনা করে। তোকে আপনার ছোট মানুষ মনে হয়? ফুপি, শুনুন, আজকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে রাখছি, আপনার এই আদুরে মেয়েকে আমার আশপাশ থেকে দূরে রাখবেন। এরপর যদি কখনো আমার রুমের আশেপাশে বা কলেজে আমার সামনাসামনি আসে তবে তবে আজ তো শুধু একটা চর খেয়েছে, এরপর কোনো জায়গায় পৌঁছাবে ও নিজেও জানে না। নিয়ে এলো বড় শীতল আর প্রকম্পিত কণ্ঠস্বরে পুরো ঘরে যেন কেঁপে উঠল। দরজার কোণে দাঁড়িয়ে থাকা নাবেল হাত দিয়ে নিজের মুখ চেপে ধরেছিল, কিন্তু ফোনে তখনও অর্ণা আর নিশা গ্রুপ কল চালু। জেসির এই প্রকাণ্ড চর খাওয়ায় শব্দ আর নিহালের সেই বাজখাই গর্জন ফোনে স্পিকার দিয়ে অর্ণা ও নিশার কানে স্পষ্ট পৌঁছে গেছে। ফোনের ওপাশ থেকে অর্ণা আর নিশাদ ফা হয়ে বসে আছে, যেন সম্পূর্ণ ঘটনায় নিজের সামনে দেখছে। নিয়াল ছাড়ের এই ভয়ঙ্কর রূপের মহড়া শুনে দুজনেরই যেন গায়ের লোভ খাওয়া হয়ে গেছে। নাবিল মনে মনে বিড়বিড় করল, বাপরে বাপ, বলেছিলাম না জেসির এই কাণ্ড একদিন কাল হবে। একেবারে সিংহর খাঁচায় ঢুকে সিংহকে নাচাতে গিয়েছিল। নিজাম সাহেব শান্ত কিন্তু কঠোর গলায় বললেন, জুরাইন, দেখব সে নাও। ড্রাইভারকে বলছি তোদের এখনই পৌঁছে দিয়ে আসতে। এই বাড়িতে আর এক মুহূর্তেও তোদের থাকা হবে না। ভাইজান, অত্যন্ত আজকের রাতটা। জুরাইন বেগম অনুনয় করার চেষ্টা করতেই নিজাম সাহেব
হাত তুলে তাকে থামিয়ে দিলেন। না, নিজের মেয়েকে নিয়ে এখনই এ বাড়ি ছাড়। জেসিকে শোধরাতে পারলেই আসবে, না হলে নয়। নিজাম সাহেব কথাটি বলেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হন হন করে নিচে নেমে গেলেন। আফরোজা আফরোজা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে জেসির দিকে তাকালেন। করুণা হলেও ছেলের মেজাজ আর স্বামীর সিদ্ধান্তের ওপর কথা বলার কোনো উপায় তার নেই। তিনি থমথমে গলায় জুরাইন বেগমকে বললেন, জুরাইন, জেসিকে নিয়ে নিচে এসো। আমি ব্যাগগুলো গুছিয়ে দিচ্ছি। সবাই একে একে রুম থেকে বেরিয়ে যেতেই নিহাল গিয়ে নিজের স্টাডি টেবিলের চশমাটা তুলে চোখে দিল। গভীর একটা শ্বাস নিয়ে এক ঝটকায় নিজের ঘরের দরজাটা ধাক করে বন্ধ করে দিল। সেই শব্দে বাইরে দাঁড়িয়ে থাকা নাবিল পর্যন্ত লাফিয়ে উঠল। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পর দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, চলবে।